গাজাগামী ফ্লোটিলার ৪৪টি জাহাজের ৪৩টি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে গ্রেটা থুনবার্গ সহ অন্তত ৫০০ মানবাধিকার কর্মীকে। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। সকালে পূজা মণ্ডপে সিঁদুর খেলা, দেবী দুর্গার বিদায়কালে ভক্তদের মাঝে বিরহের রাগিনী। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, বিএনপি নেতাদের মন্তব্য, যে কোনো অপতৎপরতা দেশবাসীকে নিয়ে প্রতিহত করার ঘোষণা। আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই, নেতাদের অভিমত। বিচারের আগে দলটি রাজনীতিতে ফিরলে নষ্ট হবে নির্বাচনের পরিবেশ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে অভিযান চালিয়ে ৪৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজাগামী ৪৪টি নৌযানের ৪৪টি দেশের অন্তত ৫০০ মানবাধিকার কর্মী ছিল। পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ এসব কর্মীদের বেশিরভাগকেই বন্দী করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দ্রুত ইউরোপে পাঠানোর তোড়জোড় চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। গাজা ত্রাণ সরবরাহে বাধা দিয়ে নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। অনাহারে থাকা নিরীহ ফিলিস্তিনিদের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে স্পেন ও ইতালি থেকে অন্তত ৪৪টি নৌযানের নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা হয়। ওই নৌবহরে অংশ নেন ৪৪টি দেশের অন্তত ৫০০ মানবাধিকার কর্মী। কিন্তু গেল বুধবার হঠাৎ করে সমুদ্রে ফাঁদ পেতে থাকা ইসরায়েলি বাহিনী ওই নৌবহরে অভিযান চালায়। বৃহস্পতিবারের মধ্যে আটক করে প্রায় সবগুলো নৌযান ও মানবাধিকার কর্মীদের। ইসরায়েলি বাহিনী গাজাগামী ওই নৌবহর আটকে দিতে জলকামান ব্যবহার করে। কয়েক দফায় অভিযান চালিয়ে গাজা অভিযান থামিয়ে দেয় নেতানিয়াহু প্রশাসন। সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ত্রাণ সরবরাহের মিশনে স্পেন, তুরস্ক, মালয়েশিয়ার মানবাধিকার কর্মীরাও ছিলেন। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানোর তোড়জোড় চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রশাসন বলছে বন্দীরা সুস্থ আছে এবং গাজায় অবরোধ নষ্ট করায় তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। এই ফ্লোটিলায় আছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম। আটকের পর সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এক ভিডিও বার্তায় আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান তিনি। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানিয়েছেন। দ্রুত এসব কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা। আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য ইসরায়েলের শাস্তির দাবিও জানায় তারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে দিয়ে দেবী মর্ত ছেড়ে ফিরে যাবেন কৈলাসে, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মের অনুসারীদের। সিঁদুর খেলা, শোভাযাত্রা সহ দেবীর বিদায় লগ্নে রাজস্থানের পূজা মণ্ডপগুলোতে ছিল নানা আয়োজন। 5 দিনের আনন্দ উৎসব শেষে চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী। বৃহস্পতিবার সকাল থেকেই দেবীকে বিদায় জানাতে ঢাকেশ্বরী সহ রাজধানীর মন্দিরে মন্দিরে ভিড় করেন সনাতন ধর্মের অনুসারীরা। সকালে দশমীর বিহিত পূজা এবং তর্পণ বিসর্জন শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। আজকে বিজয়া দশমী, তো আজকে সিঁদুর খেলা আছে আর মাকে সাথে বিদায়ও জানাতে হবে, তো এটা আসলে একটু কষ্টদায়ক। সিঁদুর প্রদান আমরা মাকে করি এই কারণে আমরা যেন সারা বছর শাখা সিঁদুর নিয়ে ভালোভাবে থাকতে পারি, সুখে থাকতে পারি। হ্যাঁ, যদিও আমাদের মন খারাপ, তারপরও ভাবছি মা তো সন্তুষ্ট চিত্তে মর্ত থেকে স্বর্গে যাচ্ছেন। সিঁদুর যেন অক্ষয় থাকে, মা দুর্গা যেন সকলের সুখ সমৃদ্ধিতে আমাদেরকে ভরিয়ে তোলে। শুভ বিজয়া। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই গভর্নমেন্টের সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজনে সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। বিকালে রাজধানীর বিভিন্ন মন্দিরের প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে একযোগে যাত্রা শুরু হয় পলাশী থেকে। ঢাক, ঢোল, বিজয়ধ্বনি আর গানের তালে তালে বিসর্জন যাত্রায় অংশ নেন ভক্তরা।
আসছে বছর আবার হবে, মা সবাইকে শান্ত করে দিয়ে যাক, মার কাছে এই প্রার্থনা করি। আশা করি মা দুর্গা যেন আবার ফিরে আসে আমাদের মাঝে, আমরা যেন এইভাবে সবাই মিলেমিশে পুজো উদযাপন করতে পারি। আমরা অনেক সুন্দরভাবে আনন্দ করছি, অনেক মজা, অনেক ভালো লাগছে। এবারের পূজাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। এবার মা যাবে নৌকায় অসুস্থ মহামারী দিয়ে, এই জন্য মার কাছে কামনা করলাম এবার যাতে মা সবাইকে সুস্থ সবল রাখে। পরে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের 10টি ঘাটে রাজধানীর মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন করা হয়। বছর পার করে আসে এই আনন্দ আয়োজন, আর এর শেষটা হয় বিসর্জনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সদরঘাটে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, আমরা আবারও আপনার কাছে প্রতিমা বিসর্জনের এই মুহূর্তের তথ্য এবং চিত্র জানতে চাচ্ছি। মুহিব, হ্যালো। জি মুহিব, আমরা আবারও আপনার কাছে প্রতিমা বিসর্জনের এই মুহূর্তের তথ্য এবং চিত্র সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ সিফাত, আপনি নিশ্চয়ই জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজার আজকের দশমী। সেই দশমীর দিনে কিন্তু দেবী দুর্গার বিসর্জন এই মুহূর্তে মূলত চলছে রাজধানীর সদরঘাট এলাকার ওয়াইজ ঘাটে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, পুরো ঢাকায় যতগুলো পূজা মণ্ডপ রয়েছে সবগুলো পূজা মণ্ডপের বিশেষ করে প্রতিমাগুলোকে নিয়ে আসা হয়েছে ওয়াইজ ঘাটে, এবং সেই ওয়াইজ ঘাটে কিন্তু একে একে বিসর্জন দেওয়া হচ্ছে সেই সব প্রতিমা। আপনাকে জানিয়ে রাখি, বিকেল থেকে এখানে কিন্তু সারি সারি ট্রাক এই প্রতিমাগুলো নিয়ে এসেছে, এবং এই বিসর্জনে যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের বিষাদ নেমে এসেছে। হিন্দু শাস্ত্র অনুসারে তারা বিশ্বাস করেন, হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ৩৬৫ দিন পর প্রতি বছর দেবী দুর্গার আগমন ঘটে পৃথিবীতে, অর্থাৎ তিনি কৈলাস থেকে মর্তে আসেন, এবং এই 5 দিনের আরাধনা শেষে মূলত এই দেবী দুর্গা আবারও এই মর্ত থেকে কৈলাসে ফিরে যান দোলায় চড়ে। এবং এই মানুষের মাঝে যে হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ যা রয়েছে সবকিছুই এই বিসর্জনের মধ্য দিয়ে তারা বিসর্জন দিতে চান, এবং নতুন এক পৃথিবী গড়ায় বিশেষ করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্য গড়ে ওঠার জন্য সব ধরনের লোভ, লালসা এবং হিংসাকে বিসর্জন দিতে চান এই দেবী দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু অসংখ্য প্রতিমা নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে মাঝ নদীতে, এবং সেখানেই কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে একে একে সব প্রতিমা। আপনাকে জানিয়ে রাখি, এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে পুরো সদরঘাট এলাকায় কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনী যেমন রয়েছেন, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, ফায়ার সার্ভিসের বিশেষ করে বেশ কয়েকটি দল এখানে রয়েছে, ডুবুরিরা রয়েছেন নৌবাহিনীর, অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু সদা তৎপর রয়েছে সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথেই কিন্তু এই প্রতিমা বিসর্জনের কার্যক্রম চলছে। সিফাত, এই ছিল আমার কাছে ওয়াইজঘাট এলাকায় ধন্যবাদ, বিশেষ করে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের। ধন্যবাদ মহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন সদরঘাট থেকে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে 9 দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায়, বাংলাদেশ সময় বুধবার সকালে প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। সফরে গত 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। এরপর 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এর আগে 29 সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে তার বৈঠক হয়। নিউ ইয়র্ক অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেন অধ্যাপক ইউনূস।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। প্রধান উপদেষ্টা আন্তরিক আছেন। নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিকতা প্রমাণ হয়েছে। আহমদ সারোয়ারের রিপোর্ট। জাতিসংঘের ৮০তম অধিবেশন শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে একই ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি গেট দিয়ে বের হলে মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় তিনি বলেন, সফর ফলপ্রসূ হয়েছে, যথাসময়ে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। না, কোনো শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, ফেব্রুয়ারিতেই ন্যাশনাল নির্বাচন হবে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশন। এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, তারেক রহমান দেশে ফিরবেন, তারিখ ঠিক হলে দলের পক্ষ থেকেই জানানো হবে। নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দূতাবাসের দায় আছে বলেও মনে করেন তিনি। ইট ওয়াজ এ সাকসেসফুল ট্রিপ। আর ডিম্মার আমার এইটা যে বললেন, ওইটা দেশের ভাবমূর্তি নষ্ট করে না, ওইটা টেররিস্ট, আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক মানে এদের কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। এই এভিডেন্সগুলো আবার এই সিদ্ধান্তকে প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এইটা মূলত ত্রুটি সরকারের কোঅর্ডিনেশনের, ওখানকার এম্বাসির কোঅর্ডিনেশনের। তো আমরা ওইটা অ্যাড্রেস করছি, দে উইল বি অ্যাকশন। হুমায়ুন কবিরের বক্তব্যের সময় স্লোগান না দিতে এনসিপি নেতাকর্মীদের অনুরোধ জানান গণমাধ্যম কর্মীরা। এ সময় গণমাধ্যমের কয়েকজনের সাথে অসদাচরণ করে তারা। ফলে এনসিপির দুই নেতার বক্তব্য না নিয়ে ওই স্থান ত্যাগ করে গণমাধ্যম কর্মীরা। তবে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ঘটনাটি নিন্দনীয় এবং খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনসিপি। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে বাধা দেওয়ার যে কোনো অপতৎপরতা দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় জয়নুল আবেদিন ফারুক এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সাধারণ মানুষ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি প্রতিহত করবে বলেও জানান জয়নুল আবেদিন ফারুক। না দিলে নির্বাচন করব না, অমুক প্রতীক না দিলে নির্বাচন করব না, অমুকটা না দিলে নির্বাচন করব না, গণপরিষদ নির্বাচন দিলে ভোট করব না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে ৩০০ প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন, আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না। জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন, সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা ধরে রাখতে হবে। বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হবে বলে আশঙ্কা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাদের মতে গণহত্যার দায়ে আওয়ামী লীগ ভোটের মাঠে আসার নৈতিক অধিকার হারিয়েছে। রাজপথে আওয়ামী লীগের রাজনীতি আবারও সচল হতে পারে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন তারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ১ বছর পেরিয়ে গেলেও এখনও রাজনীতির মাঠে ঘুরে ফিরে আলোচনায় আওয়ামী লীগ। কখনো ঝটিকা মিছিল, কখনো আবার বিদেশের মাটিতে গণ অভ্যুত্থানের নেতাদের ওপর ডিম নিক্ষেপ সহ বিব্রতকর সব কর্মকাণ্ড চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। কখনো আবার শেখ হাসিনা নিজেই মোবাইল ফোনে কথা বলে দলের নেতাকর্মীদের চাঙ্গা করার পাশাপাশি দেন নানা নির্দেশনা। এমন বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মাঝে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম চালুর বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। It's a wrong criticism because we have not banned our elections. Simply activities has been suspended. প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে কৌশলী মনোভাব হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। তবে বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরালে
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের সংখ্যা দলটির। আমি প্রধান উপদেষ্টার কথাটাকে একটা কৌশলগত বক্তব্য মনে করি, যেহেতু তিনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সামনে কথাটা বলেছেন, তাকে যেন ডেমোক্রেটিক শোনায় এবং তিনি যে একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কিন্তু সেখানে খুব পরিষ্কার করে, প্রথম আলোর যে জায়গাটা দেখলাম তারা ট্রান্সক্রিপ্ট করেছে, সেখানে কিন্তু উনি খুব পরিষ্কার করে বলেছেন যে আগামী নির্বাচনে তাদের অংশ নেওয়ার কোনো সুযোগ নাই এবং তাদের এই যে নিষিদ্ধ, এটা হলো ফর দ্য টাইমিং, পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় বাকিটা দেখা হবে। আওয়ামী লীগ প্রশ্নটা অমীমাংসিত রেখে আগামীতে কোনো সুষ্ঠু নির্বাচন করাও সম্ভব হবে না, কারণ আওয়ামী লীগের প্রতি মানুষের যে মাত্রার ক্ষোভ আছে, আমাদের যে পরিমাণ ক্ষোভ আছে বা মানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর, তো তারা নির্বাচনে আসলে আমরা তো প্রতিরোধ করতে চাইব। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত নেয়ার তাগিদ গণ অধিকার পরিষদের। সরকার কঠোর পদক্ষেপ না নিলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে দলটির নেতাকর্মীরা, এমন শঙ্কা গণ অধিকার পরিষদের। অর্থাৎ দেশের বাইরে গেলে তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আবার দেশের মানুষকে তারা শান্ত রাখার জন্য বলছে যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। তো এই ধরনের কৌশল কিন্তু বিপ্লবী সরকারের কাছ থেকে বা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, যারা গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার, তাদের কাছ থেকে জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না। বরং দেশের বাইরে গিয়েও স্পষ্টভাবে বলতে হবে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, গুম খুন ক্রসফায়ার চালিয়েছে, এদেশের ভিন্নমতকে দমন করেছে। সুতরাং আওয়ামী লীগ এই গণহত্যাকারী খুনি দল আর কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের মুখে 10 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়িতে ধর্ষণ ইস্যুতে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় 1000 অজ্ঞাত আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। এদিকে খাগড়াছড়িতে এখনও 144 ধারা জারি থাকলেও জনজীবনে খুব একটা প্রভাব নেই। পূজার বিজয়া দশমীতে খাগড়াছড়ি বাজার পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় 144 ধারা প্রত্যাহারেরও চিন্তা করছে প্রশাসন। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের পাঠানো তথ্য ও টিটু দেবনাথের ছবিতে ডেস্ক রিপোর্ট। এর চিত্র খাগড়াছড়ি শহরের জারি রয়েছে 144 ধারা। এর মধ্যেও যেন সবকিছু স্বাভাবিক। শহরের সকল দোকানপাট খোলা, অতিরিক্ত মানুষের চাপে দেখা দিয়েছে তীব্র যানজট। তবে মানুষের জানমাল নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, আর্মড পুলিশ। এদিকে পূজায় খাগড়াছড়ি বাজার অনেকটাই পাহাড়ি বাঙালি মিলন মেলায় পরিণত হয়েছে। সম্প্রতির এই মিল বন্ধনে খুশি পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতা। বৃহস্পতিবার বাজারে পাহাড়ি বাঙালি মনে হয় যে এক মিলন মেলা। আমরা এই সম্প্রতির খাগড়াছড়ি চাই, সম্প্রতির পাহাড় চাই। আমরা চাই যে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে থাকার জন্য। মোটামুটি চলে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রশাসন 144 ধারা প্রত্যাহারের চিন্তা করছে, জানিয়েছেন জেলা পুলিশ সুপার। অনেকটাই জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে। আপনারা জানেন যে আজকে দশমী, আজকে একটা বড় ইভেন্ট আছে। আমরা এটা দেখবো, দেখে আমরা হয়তো বা রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলা আমরা সিদ্ধান্ত নেব 144 আমরা কতদিন লাগবে বা কত দ্রুত আমরা এটা প্রত্যাহার করতে পারি। আমাদের চেষ্টা থাকবে যেন দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা যায় মানুষের, এটা নিয়ে আমরা কাজ করতেছি। খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলাবাসীর বিজয় বলে মন্তব্য করেছেন সেনা কর্মকর্তারা। এতে খাগড়াছড়ি স্থানীয় জনগণের একটি বিজয় দেখতে পাচ্ছি এবং ওনারাই সর্বাগ্রে খাগড়াছড়ি শহর এবং এই জেলার সকল পদের সকল জনগণ মিলে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার যে একটা চেষ্টা হয়েছিল, এটাকে সবাই প্রতিহত করেছে এবং সামনে যে দিনগুলি আছে এতে খাগড়াছড়ি সম্পূর্ণ স্বাভাবিক। সবাইকে আমি নর্মাল যে জীবনযাত্রা এটা করার জন্য আহ্বান জানাচ্ছি। জুম ছাত্র জনতা মিডিয়া উইং 30 সেপ্টেম্বর রাত থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ও অটোরিকশায় ট্রেনের ধাক্কাসহ শিশুসহ 7 জন নিহত হয়েছে। সকালে ফেনী মাইজদির সড়কের নোয়াখালীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানের উপরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় 2 জন। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড ট্রেনের ধাক্কায় অটোরিকশা যাত্রী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। দুপুরে উপজেলার মৌলভীপাড়া এলাকায় একটি অটোরিকশা অসতর্ক অবস্থায় রেল ক্রসিং পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়লে তারা নিহত হন।
অন্যদিকে ঝিনাইদহে বাস চাপায় ব্যাটারি চালিত ভ্যান চালক ও এক শিশু নিহত হয়েছে। দুপুরে সদর উপজেলার হলিধনী বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন ভ্যান চালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে পৌঁছলে দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 7 বছরের এক শিশু নিহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় ভ্যান চালক নজরুল ইসলামের। সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে সাংবাদিকের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। রসুলপুর মেহেদিবাগ এলাকায় গত রাতে এই ঘটনা হয়। ভুক্তভোগী সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী অভিযোগ করেন, গত রাতে পরিবারের সদস্যদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। পরে রাতে বাড়ি ফিরে দেখেন প্রধান গেট ও সিঁড়ির কলাপসেবল গেট খোলা। দুর্বৃত্তরা নগদ 9 লাখ টাকা এবং 40 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে অবহিত করা হলে রাতেই সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান ও সদর থানার ওসি সামিনুল হক সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। রামকৃষ্ণ চক্রবর্তী, RTVর জেলা প্রতিনিধি। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উত্তর আকাশে এবারও উঁকি দিয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। প্রতি বছর বর্ষা শেষে এবং শীত শুরুর আগে শরতের স্নিগ্ধ ভোরের কুয়াশা, ধূলিকণা আর মেঘমুক্ত আকাশে হঠাৎ করে উঁকি দেয় বিশ্বের 3য় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। মায়াবী কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য শান্ত ও প্রাকৃতিক ছায়া ঘেরা তেঁতুলিয়ায় ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের প্রকৃতিপ্রেমী ও দেশীয় পর্যটকরা। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের পাঠানো তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এরূপ দেশের সর্বোত্তরের জেলা তেঁতুলিয়ার। বরফে মোড়া পর্বতচূড়াটি শ্বেত শুভ্র আর রূপালী বর্ণে ধরা দেয় পর্যটকদের চোখে। মেঘ সরে যায় আর নীল আকাশে ভেসে ওঠে দিগন্ত জোড়া পর্বতের ছবি। কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে পরিষ্কার দেখা যায় ছায়া সবুজ দার্জিলিং ও কার্শিয়াং পাহাড়। হিমালয় পর্বতমালার এই দৃশ্য দেখতে মহানন্দার পাড় সহ তেঁতুলিয়ার বিভিন্ন ভিউ পয়েন্টে ভোর থেকেই অবস্থান করেন পর্যটকরা। বগুড়া থেকে এসেছি এখানে আমি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমার কাজিন সহ আমার স্ত্রী সহ এখানে এসেছি। সকালে আসছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা এবং হচ্ছে যে কালো পাহাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ঢাকায় একটা স্কুলের শিক্ষক, তো অনেক দিন যাবত এই কাঞ্চনজঙ্ঘা দেখার খুব শখ, তাই আমার স্ত্রীকে নিয়ে চিন্তা করলাম যে এবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখব। আমাদের ভাগ্যটা আজকে অনেক ভালো ছিল, এই জন্য আমরা রাস্তা দিয়ে আসার সময় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এসেছি। তো এই ভিউ পয়েন্টটা থেকে আসলে খুবই চমৎকার দেখা যায়। আর এবার আশা করছি যে এমন লাগতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কারণে তেঁতুলিয়ার সারা দেশে তেঁতুলিয়ার পরিচিতি আছে। কাঞ্চনজঙ্ঘা আসলে পঞ্চগড়বাসীর জন্য একটা আবেগের জায়গা। এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে একজন ফটোগ্রাফার, দীর্ঘদিন থেকে ফটোগ্রাফি করতাম, কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতাম। আজকে বিশেষত ফ্যামিলি নিয়ে বের হওয়া হয়েছে। ট্রেনে থাকতে থাকতে আমরা দেখেছিলাম ওখানে উঁকি ঝুঁকি মারতেছিল কাঞ্চনজঙ্ঘা, তখন স্পষ্টভাবে দেখা গেছে, খুব রিল্যাক্সে দেখলাম। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর, যেটা নেপালে থাকে আর আমরা সেটা বাংলাদেশ থেকেই দেখতে পাচ্ছি। আজকের আবহাওয়াটি এত ভালো ছিল যে সকাল থেকেই দেখা যাচ্ছিল। আমরা ট্রেনে এসেছি রাতের পঞ্চগড় এক্সপ্রেসে। এলাকাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, তবুও পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে এবং আমরা সর্বাধিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। দেশের ভেতরে এমন সৌন্দর্য উপভোগে পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে সচেতন রয়েছে প্রশাসন। রাত্রিবেলা একটা নিরাপত্তার বিষয় থাকে। অলরেডি আমরা তেঁতুলিয়া থেকে চৌরাস্তা থেকে ডাকবাংলো পর্যন্ত পুরো এরিয়াটা সারা দিনের মতো যেরকম উজ্জ্বল থাকে সেরকম আলোকসজ্জার ব্যবস্থা করে দিয়েছি। উপজেলা প্রশাসনের থেকে এটা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি যে নিরাপত্তা এবং আবাসন এই বিষয়ে যেন কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে। এই সৌন্দর্য উপভোগের জন্য ভ্রমণ পিপাসুদের প্রয়োজন হয় না পাসপোর্ট ভিসার। নিজ দেশ থেকেই উপভোগ করা যায় আরেক দেশের অপরূপ সৌন্দর্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গাজাগামী ফ্লোটিলার 44টি জাহাজের 43টি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে গ্রেটা থুনবার্গ সহ অন্তত 500 মানবাধিকার কর্মীকে। বিশ্বজুড়ে নিন্দার ঝড়।
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। সকালে পূজা মণ্ডপে সিঁদুর খেলা, দেবী দুর্গার বিদায়কালে ভক্তদের মাঝে বিরহের রাগিনী। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপি নেতাদের, মন্তব্য যে কোনো অপতৎপরতা দেশবাসীকে নিয়ে প্রতিহত করার ঘোষণা। আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই, নেতাদের অভিমত। বিচারের আগে দলটি রাজনীতিতে ফিরলে নষ্ট হবে নির্বাচনের পরিবেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bdnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ।